নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। শুরুতে যে খবরে নজর রাখবো, অনুপ্রবেশে বিদেশি ফান্ডিং, কোটি কোটি টাকার আর্থিক লেনদেন, ইডি ও উত্তরপ্রদেশ এটিএস এর স্ক্যানারে খারিজি মাদ্রাসা, বেআইনি লেনদেনে বাংলার 3 জায়গা সহ দেশের মোট 13 জায়গায় তল্লাশি। উত্তর 24 পরগনার হাসনাবাদ, হারোয়া, মুর্শিদাবাদের ডোমকলেও হানা ইডি ও উত্তরপ্রদেশ এটিএস এর। টেরর ফান্ডিংয়ে বিদেশি বিনিয়োগ, কোটি কোটি টাকার আর্থিক লেনদেন, রোহিঙ্গা বাংলাদেশিদের ভারতে অনুপ্রবেশ করিয়ে জাল নথি তৈরি, ইডি এবং উত্তরপ্রদেশ এটিএস এর স্ক্যানারে রাজ্যের একাধিক খারিজি মাদ্রাসা। বৃহস্পতিবার দেশের 13 জায়গায় তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তদন্তকারী সংস্থা জানতে পেরেছে, নেপাল থেকে টাকা ঢুকেছে উত্তর 24 পরগনার একাধিক খারিজি মাদ্রাসায়। এমনকি ব্রিটেন থেকেও টাকা ঢুকতো খারিজি মাদ্রাসায়। সূত্রের খবর, এই টাকাই ব্যবহার করা হতো টেরর ফান্ডিংয়ে। অনুপ্রবেশকারীদের ভারতে প্রবেশ করানোর পর জাল নথিও তৈরি করা হতো। এতে এ রাজ্যের একাধিক খারিজি মাদ্রাসার যোগ পেয়েছে ইডি। উত্তর 24 পরগনার হাসনাবাদের রামেশ্বরপুর, বাংলাদেশ সীমান্ত থেকে মেরে কেটে 500 মিটার দূরে এই রামেশ্বরপুরের দারুল উলুম খারিজি মাদ্রাসায় বৃহস্পতিবার হানা দেয় উত্তরপ্রদেশের এটিএস। শুধু মাদ্রাসাই নয়, ইডির স্ক্যানারে হাসনাবাদের তৃণমূল নেতা আব্দুল্লাহ গাজী, বৃহস্পতিবার তার বাড়িতে তল্লাশি চালায় ইডি। একসময় হারোয়ায় মাদ্রাসায় পড়াতেন আব্দুল্লাহ গাজী। তদন্তকারীদের দাবি, এই আব্দুল্লাহ গাজীর হাত ধরেই বিদেশি ফান্ডিং ঢুকত উত্তর 24 পরগনার একাধিক মাদ্রাসায়। এখান থেকে 2 বছর আগে লখনৌ থেকে ছেলেকে তুলেছিল, আবু রায়রার নাম। উনি মাদ্রাসা দেওবান দারুল উলুম মাদ্রাসায় পড়তো। ওখান থেকে ওকে অ্যারেস্ট করে। ওখান থেকে অ্যারেস্ট করার পরে ওর আব্বাজিকে তোলে বাড়ির থেকে। প্রায় 2 বছর মতো জেলে থাকার পরে লখনৌ ছিল। তারপরে বেলটা এখন বাড়িতে আছে। এখন বাড়িতে চারপাশের কাজ করে, আর একটা দোকান আছে, দোকান চালায়। উত্তর 24 পরগনার হারোয়ার কালিকাপুর, ভারত বাংলাদেশ গোজাডাঙ্গা সীমান্ত থেকে ঘণ্টাখানেকের দূরত্ব। এই কালিকাপুরের একটি হাসপাতাল, একটি খারিজি মাদ্রাসা এবং একটি বেসরকারি স্কুলে একযোগে তল্লাশি চালায় ইডি এবং উত্তরপ্রদেশ এটিএস। সূত্রের খবর, এই স্কুলের কর্ণধার আব্দুস সামাদ এবং তার জামাই বছর 2 আগে গ্রেপ্তার হন। ব্যাংকে বিদেশি বিনিয়োগ দেখেই তাদের উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার করা হয়। এটিএস এর তল্লাশি, অর্থাৎ এই যে টাকা বৈদেশিক মুদ্রা এখানে আসতো, সেই টাকার উৎস কোথা থেকে, কেন এই টাকা এই ধরনের মাদ্রাসা বা এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে আনা হতো, সবটাই খতিয়ে দেখা হচ্ছে। মুর্শিদাবাদের ডোমকলের ধুলাউড়ি জলঙ্গি সীমান্ত থেকে ঘণ্টাখানেকের দূরত্ব। এই ধুলাউড়ির আদিল উর রহমান শ্বশুর বাড়িতে থাকেন। বৃহস্পতিবার সেখানেও তল্লাশি চালায় ইডি। অভিযোগ, বাংলাদেশে অনুপ্রবেশকারীদের নথি তৈরি করে দিতেন আদিল উর রহমান। এমনকি অনুপ্রবেশকারীদের নিজের বাড়িতে থাকতে দিতেন বলেও অভিযোগ। অনুপম সাহা, জিয়াউল আলম এবং প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। যেটা আমরা জানতে পাচ্ছি যে একেবারে বলা যেতে পারে সারাশি তল্লাশি, 2 দিক দিয়ে। ইউপি এটিএস এর একটা কেস ছিল এবং সেই কেসে তারা কি দেখতে পারলো, সেই কেস যখন রেজিস্টার হলো, অর্থাৎ উত্তরপ্রদেশে যখন রেজিস্টার হলো, তখন তারা দেখতে পারলো যে বিভিন্ন বর্ডারের ওপার থেকে, অর্থাৎ নেপাল এবং অন্যান্য বর্ডারের ওই দিক থেকে, দেশের বাইরে থেকে বিভিন্ন মাদ্রাসায় বিভিন্ন রকমের ফান্ডিং আসছে, বিভিন্ন রকমের বেআইনি ফান্ডিং আসছে। এবং শুধুমাত্র বেআইনি ফান্ডিং না, অনুপ্রবেশ আসছে। সুতরাং ইউপি এটিএস এটা প্রথম ইনভেস্টিগেট করা শুরু করলো, অর্থাৎ তদন্ত করা শুরু করলো। তারপর কি দেখা গেল? তারপর দেখা গেল যে এই যে বেআইনি যে পয়সা আসছে, অর্থাৎ বেআইনি যে এত এত টাকা আসছে, এর কেসটাকে তুলে নিল ইডি। কেন? কারণ অবশ্যই আমরা জানি যে মানি লন্ডারিং ক্ষেত্রে কেস ইডি তুলে নেয়। 2 দিক থেকেই দেখা যাচ্ছে, অর্থাৎ একদিক থেকে যেরকম ইউপি এটিএস এর টেরর অ্যাঙ্গেলটাকে তারা ইনভেস্টিগেট করছে, অন্য দিক থেকে দেখা যাচ্ছে এই ইডি তারাও এই কেসটাকে তুলে তারা দেখছে এত ভয়ঙ্কর ব্যাপার। এবং এর মধ্যে বিভিন্ন রকমের 3-4টে রাজ্য রয়েছে এবং এর সঙ্গে রয়েছে অনুপ্রবেশ, রোহিঙ্গা, এই সমস্ত ইস্যুগুলো চলে আসে। তো একটা হচ্ছে মেইন ইনভেস্টিগেশন, আরেকটা যাকে বলে প্রেডিকেট ইনভেস্টিগেশন। একদিক থেকে ইউপি এটিএস করছে, অন্য দিক থেকে করছে ইডি।
অনুপ্রবেশ একটা খুব বড় ইস্যু, এবং আমরা দেখেছি যে কিভাবে যখন SIR হয়েছে তখন আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গের যে ডেমোগ্রাফি চেঞ্জ, শুধু যদি আমরা পশ্চিমবঙ্গই দেখি, এখানে পুরো ডেমোগ্রাফিটা চেঞ্জ হয়ে গেছে। এবং আমরা দেখেছি যে কীভাবে বিভিন্নভাবে কার্ড তৈরি হয়, অর্থাৎ এখানে ভোটার কার্ড, আধার কার্ড এগুলো তৈরি হয়ে যায়। কমলিকা, তুমি নিজেও তো হাকিমপুরে গিয়ে সেটা একদম যাকে বলে আঁখো দেখি দেখেছিলে এবং আমাদেরকে দেখিয়েছিলে যে তারা কিভাবে এখানে ঢুকেছে। এই রোহিঙ্গাদের কথা, বাংলাদেশ অনুপ্রবেশকারীদের কথা আসছে, শুধু ঢোকার পর তাদের ঢোকার আগে থেকে কোথায় তাদের কাগজপত্র এখানে তৈরি হতে শুরু করে দিয়েছিল, তাই না? অবশ্যই ওদিক থেকে একটা সিগন্যাল আসলে এদিকে সব কাগজপত্র রেডি করে রাখা থাকতো। এবং শুধু তাই না, যখন আমি গেছিলাম এবং প্রতিবেদন করতে এবং তাদের সঙ্গে যখন কথা বলছি, তারা এমনভাবে বলছিল অনির্বাণ যে এটা কোনো ব্যাপারই না। অর্থাৎ তারা প্রথমে আসে এবং 7,000, 20,000 বিভিন্ন রেট থাকে, তারপর কি করে, তারপরে এখানে আসে। এবং আমার মনে আছে সেই প্রতিবেদন আমরা দেখেছেন, তারা কিন্তু খুব ক্যাজুয়ালি বলছে যে তৃণমূলের দাদারা তাদেরকে, পাড়ার দাদারা কে ছিল সবাই জানে, তৃণমূলের দাদারা তাদেরকে কি করতো, আধার কার্ড, শুধু তাই নয়, আমরা দেখেছি লক্ষ্মীর ভান্ডার থেকে আরম্ভ করে সমস্ত কিছু। অর্থাৎ একজন দালাল থাকবে, সে তোমাকে পার করে দেবে এদিকে, তারপর তোমার সমস্ত কিছু রেডি। এবং আমরা এখন দেখতে পাচ্ছি এই যে এই সমস্তগুলো হচ্ছে, তাতে রোহিঙ্গাও আমরা বনগাঁতেও দেখেছি যে ধরা পড়েছে। এইরকম পরিস্থিতি অনেক। ভোটার কার্ড, আই কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, স্বাস্থ্য কার্ড, সব কার্ড আছে। আপনি কি ভোট দিয়েছেন? ভোট দিছি, 2-3 বার ভোট দিছি আমি। এই ভোটার কার্ড যখন তৈরি হলো, কারা সাহায্য করতো ভোটার কার্ডগুলো? ওরা ওই আমরা যে পাড়ায় থাকতাম, সেই পাড়ার থেকে আমি তাকে হাত-পা ধরতাম যে দাদা আমাকে একটু করে দাও। আমি তো পার্টি করতো কি? কোন পার্টি করতো? আমি মমতাজের। পুরোটাই রাজনৈতিক মত। এই যে কমলিকা যে বলছিল যে এপারে একবার এসে গেলে দায়িত্ব নেওয়ার জন্য লোকাল দাদারা রেডি এবং তৃণমূল কংগ্রেস, এটার পরেও যদি কারোর সামান্যতম কোনো সংশয় থেকে থাকে, তাহলে সেই সংশয়টা দূর করে দেওয়ার জন্য ছিলেন রত্না বিশ্বাসের মতো মানুষ, একবারে খাঁটি তৃণমূল নেত্রী, একটা এলাকাতে বড়সড় রকমভাবে নেতৃত্ব দিতেন। শুধু তাই না, তিনি প্রকাশ্যে একটা সভা থেকে বলছেন বাংলাদেশি যারা আছেন, যারা ওপার থেকে এসছেন, তাদের ব্যাপারটা জাকিরদা বুঝে নেবেন। 3 মাস মধ্যেই ইলেকশন ডিক্লেয়ার হবে। জাকিরদার নির্বাচনী এলাকায় অনেক বাংলাদেশি লোক এখানে বসবাস করেন। জাকিরদার লিঙ্কটা ভালো করতে পারে। যদি লিঙ্কের কোনো সমস্যা হয়, বাংলাদেশ থেকে যারা এসছে ভোটার লিস্টে নাম তোলার সমস্যা, জাকিরদা এই কাজটা ভালো করে দেবে। আপনারা সবাই যোগাযোগ করবেন এই অফিসে এসে। আমরা চাই না একটা ভোটও বাইরে থাকুক, সবাই ভোট অধিকারের আওতায় আসুক। মানে এই পাড়ায় পাড়ায় জাকিরদারা, রত্না বিশ্বাসরা ভরে গিয়েছিলেন, যারা ওপার থেকে আসা যে কোনো রোহিঙ্গা, যে কোনো অনুপ্রবেশকারীকে ভারতীয় ডকুমেন্ট বানিয়ে দেবেন, আধার কার্ড, ভোটার কার্ড, তাদেরকে আমাদের এই রাজ্যের ভোটার তালিকা এবং ন্যাচারালি দেশের ভোটার তালিকা, রাজ্যটা তো আর দেশের বাইরে নয়, এখানে একবার ভোটার তালিকায় নাম ঢুকে যাওয়া মানে পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি অথবা রাজ্যের বিধানসভা নির্বাচন বা দেশের লোকসভা নির্বাচন। অর্থাৎ একটা বাংলাদেশি এসে, একজন রোহিঙ্গা অনুপ্রবেশকারী এসে ভারতের প্রধানমন্ত্রী নির্বাচন, লোকসভা নির্বাচনে পর্যন্ত অংশ নিচ্ছে, ঠিক করছে দেশের সরকার কি হবে। এবং এটা ঠিক করে দিত বলেই বোধহয় রাজনীতির বাজারে এদের এত দাম, চড়া দাম। অবশ্যই চড়া দাম। এবং আমরা দেখেছি হাকিমপুরে কিভাবে পাল লোকে, প্রতিদিন পাল লোকে গেছে। এখন তো হোল্ডিং সেন্টার তৈরি হয়েছে, কিন্তু মনে করে দেখো অনির্বাণ, সেই দিনটা যখন SIR শুরু হয়েছিল যে এবার আর থাকতে পারবো না, আমরা এবার যখন পালা বদলের পর গেলাম, তখন তাদের যখন জিজ্ঞাসা করা হয়েছে কে বললো না এবার তো বলে দিয়েছে এসে, এবার তো মাইকিং হয়ে গেছে, এবার আর এখানে থাকতে হবে না। কেন? কারণ সরকার বদলেছে। এটাও খুব ইন্টারেস্টিং। তাহলে কমলিকা, এটা নিতান্ত কাকতালীয় ছিল না যে যখন আমরা তুই SIR এর পর্বটা বললে, ইন্টারেস্টিংলি তখন সামনে আসতে শুরু করলো বিশেষ করে উত্তরবঙ্গ থেকে জন্ম মৃত্যুর ভুয়ো শংসাপত্র, আর এই দক্ষিণবঙ্গের একদম বর্ডার সীমান্ত লাগোয়া জেলাগুলো থেকে পরপর আসতে শুরু করলো ভুয়ো আধার কার্ড চক্র, জাল ধরার চক্র ধরা পড়তে শুরু করলো। তেমন এগুলো নিতান্তই কাকতালীয় ছিল, এগুলো সব ব্যবহার হচ্ছিল। এই ঠিক SIR সময় একটা বার্থ সার্টিফিকেট তৈরি করার একটা দৌড় লেগে গেছিল, সবাই বার্থ সার্টিফিকেট তৈরি করছে। এবং এখন যেটা দেখা যাচ্ছে, সরকার যে আমাদেরই সহকর্মী সোমরাজ যে খবর দিয়েছিল, তাতেই দেখা যাচ্ছে যে এই যে এখন যে ট্রেন্ডটা দেখা যাচ্ছে, অর্থাৎ এখন যে রিপোর্ট আসছে, সেটা কিন্তু আরো ভয়ঙ্কর। অর্থাৎ এই যে বার্থ সার্টিফিকেট তৈরি, এটাও একটা কিন্তু আর্ট হয়ে গেছিল, মানে বলতে পারে এটাও একটা একদম নর্মাল ব্যাপার হয়ে গেছিল। তাহলে যে জন্ম বা মৃত্যুর শংসাপত্র পাওয়াটা এখন আর সহজ নয়। যিনি জেনুইন অ্যাপ্লাই করছেন তিনি সহজেই পাবেন, কিন্তু যারা এই অ্যাপ্লাইটা করে আসলে বিদেশ থেকে এসে, বাংলাদেশ থেকে এসে, রোহিঙ্গা বা অন্য কোনো অনুপ্রবেশকারী যারা ভারতীয় নাগরিকত্বটা পাওয়ার জন্য এই ডকুমেন্টগুলোকে জাল করতেন বা পেতেন, তাদের জন্য কাজটা কঠিন নয়, প্রায় অসম্ভব করে তুললো যে সরকার। তার পিছনে তাহলে কারণটা এটা?
অবশ্যই, এবং আমরা দেখেছি যখন নির্বাচনে প্রচার করছেন স্বয়ং গৃহমন্ত্রী যখন এখানে ছিলেন, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী যখন ছিলেন, তিনি কিন্তু বারবার এই জায়গাটায় জোর দিয়েছিলেন এবং যে এদেরকে, অর্থাৎ যারা এখানে ভারতীয় নয়, তারা এখানে কেন সুযোগ সুবিধা, তারা কেন থাকবে এখানে, তারা কেন সুযোগ সুবিধা হবে। 5 मई को भाजपा की सरकार बनने के बाद हम पूरे बंगाल और देश भर से घुसपैठियों को चुन चुन कर निकालने का काम करेंगे। एक घुसपैठिए हमारी राष्ट्रीय सुरक्षा के लिए खतरा है, हमारे युवाओं की रोजगारी छीन रहे हैं और गरीबों का चावल में, धान में हिस्सेदारी भी बटा रहे हैं। ডেমোগ্রাফিক চেঞ্জ, এখানকার সুযোগ সুবিধা পাওয়া, সোজা কথায় রাজ্যের এবং দেশের একেবারে যিনি প্রকৃত নাগরিক তার ভাতের থালায় থাবা বসানোর বাইরেও আরেকটা জিনিস কিন্তু ভয়ঙ্কর ছিল কমলিকা, যেটা আমরা ভুলতে পারছি না। আমি দুটো কথা সামনে আনলে বোধহয় আমাদের দর্শকদেরও মনে পড়বে। এক হচ্ছে আজাদ মল্লিক, এই ভুয়ো ডকুমেন্টগুলো দিয়ে কিন্তু যে পাসপোর্টটা বেরোতো সেটা অরিজিনাল, সেটা ভারতীয় পাসপোর্ট। একটা জঙ্গি, একটা রোহিঙ্গা অনুপ্রবেশকারী, একটা বাংলাদেশি অনুপ্রবেশকারী, আমরা জানি যেসব দেশ থেকে এরা আসে সেসব দেশের পাসপোর্টের কি ভ্যালু বিদেশে, এবং সেসব পাসপোর্ট নিয়ে বিদেশের যে কোনো এয়ারপোর্টে পা রাখা মাত্র প্রথমে থেকে তাদের ফ্রিস্কিং করে এবং তাদেরকে যত তাড়াতাড়ি দেশে ফেরত পাঠানো যায়। ভিসা অন অ্যারাইভালের তো কোনো গল্প নেই, কিন্তু ভারত দেশের এতগুলো দেশে ভিসা অন অ্যারাইভাল পায়, ভারতীয় পাসপোর্টের এত দাম, সেনজেন ভিসা আছে আমাদের দেশে। ফলে এই পাসপোর্টটাকে ব্যবহার করবার জন্য এই ভুয়ো ডকুমেন্ট দিয়ে অরিজিনাল ভারতীয় পাসপোর্ট এমনভাবে জোগাড় করা হয়েছে এবং তার এত সুন্দর ব্যবস্থাপনা ছিল। একা আজাদ মল্লিক 32 কোটি টাকা কামিয়েছিল কমলিকা শুধুমাত্র ভুয়ো ডকুমেন্ট দিয়ে অরিজিনাল পাসপোর্ট ইস্যু করিয়ে দেওয়ার জন্য। আমি তোমাকে একটা জিনিস মনে করাবো, এই আজাদ মল্লিক সেই সময় আমরা গেছিলাম বারাসতে স্টোরি করতে, এবং সেখানে বহু লোক আমাদেরকে এটা বলেছে যে আরে দিদি, আমাদের কাছে কি ডকুমেন্ট আছে, আমাদের থেকে বেশি ডকুমেন্ট তাদের কাছে আছে যারা ওদিক থেকে এসছে। অর্থাৎ আমরা তো ভারতীয়, আমরা কি অত সব সময় ভাববো, আমরা তো জানি আমরা এই দেশের লোকে, কিন্তু যারা এদেশের নয় তারা জানে তাদের ডকুমেন্ট লাগবে। মানে আমার বা তোমার যে ডকুমেন্ট হয়তো বা নাও থাকতে পারে, এমনই এই ইকোসিস্টেমটা তৈরি হয়েছিল, তাদের কিন্তু এই ডকুমেন্টগুলো আছে। সোজা কথায় মা বাড়িতে ফেরার আগে যে ছেলেটি খেলে বেড়াচ্ছিল, সে যেরকম পাশে 5টা বই নিয়ে একসঙ্গে পড়তে বসে, এদের ব্যাপারটা ছিল অনেকটা সেরকম। বিদেশ থেকে এসছে বলে ডকুমেন্ট জোগাড় করার তাড়না অনেক বেশি ছিল, বেশি ডকুমেন্ট জোগাড় করতে, এবং সবটাই নগদ অর্থমূল্যে আর রাজনৈতিক মদতে। সেটা কতটা ভয়ঙ্কর ছিল রাজনৈতিক মদত কমলিকা, আমি আরেকবার মনে করিয়ে দিই। সাদ রাডির মতো জঙ্গি, কুখ্যাত জঙ্গি, বাংলাদেশের জঙ্গি পশ্চিমবঙ্গে এসে ভোট দিয়ে গেছে। ভোটার তালিকায় নাম ছিল একবার নয় অন্তত 2বার। তৎকালীন বিরোধী দলনেতা বলেছেন কোনো সরকারের কাছ থেকে রিজয়েন্ডার আসেনি, আজকে তিনি মুখ্যমন্ত্রী, এখনো বলে চলেছেন, এখনো বলেন, এই কথাগুলো স্মরণ করিয়ে দেন। ফলে সেদিক থেকে তুমি যে গৃহমন্ত্রীর কথা বলছিলে, অমিত শাহের কথা বলছিলে যে একজনকেও দেশে থাকতে দেবো না, সেই জায়গা থেকে এই কনভিকশনটা কত জরুরি ছিল, শুধু ডেমোগ্রাফি নয় দেশের নিরাপত্তার জন্য, সেটাও বোধহয় স্পষ্ট কমলিকা। অবশ্যই, এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয় অনির্বাণ, যদি আমরা দেখি গোটা উত্তর পূর্ব, অর্থাৎ মেঘালয় অ্যারেস্ট হচ্ছে, ত্রিপুরায় অ্যারেস্ট হচ্ছে, আসামে অ্যারেস্ট হচ্ছে, রুটটা কি হচ্ছে, তারা এদিক দিয়ে ঢুকে ওদিকে চলে যাচ্ছে, ওদিক দিয়ে যারা ঢুকছে তারা আবার এদিক দিয়ে মেইন মানে দিল্লির দিকেও চলে যাচ্ছে। এবং যদি তোমরা দেখো এই জিনিসটা বহু হয়েছে, দিল্লি, মহারাষ্ট্র, ব্যাঙ্গালোর, বহু লোক কিন্তু এই রাস্তা দিয়ে ঢুকে চলে যাচ্ছে। এই যে অভিযোগটা ছিল বিজেপির, সেটা কিন্তু এখন দেখা যাচ্ছে একেবারে, এই তো এই অ্যারেস্টগুলোই খুব স্পষ্ট করে দিচ্ছে, আর এই ক্র্যাকডাউনগুলোই খুব স্পষ্ট করে দিচ্ছে। এই যে টাকাটা আসছে, এর নানান জায়গা থেকে উৎপত্তি জানা যাচ্ছে, এবং এর মধ্যে খুব যেটা আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি যে একেবারে ইউকে থেকে, এটা খুবই ইন্টারেস্টিং, ইউকে থেকে কিন্তু এই টাকা এখানে এসেছে, এমনটাই ইডি সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি, যেটাও কিন্তু খুব ভয়ঙ্কর। উত্তরপ্রদেশ পুলিশের এক সূত্র মারফত আমরা যেটা জানতে পাচ্ছি যে তারা এটা বলছে যে এই যে অনুপ্রবেশ, এই অনুপ্রবেশই হচ্ছে কারণ। এই অনুপ্রবেশ যেরকম বিভিন্ন বাংলাদেশ বা অন্য জায়গা থেকে তারা আসছে, তার সঙ্গে রোহিঙ্গারা আসছে, এবং এই অনুপ্রবেশের পুরো বিষয়টাকে তারা যখন তদন্ত করতে শুরু করলো, তখনই হাতে নাতে এই যে বেআইনি টাকা, এবং এই যে যার জন্য ইডিকে আনতে হলো, যেটা আমরা দেখতে পাচ্ছি যে উত্তরপ্রদেশ এটিএস যেটা ইনভেস্টিগেট করছে, তারা কিন্তু নেপালের লিঙ্ক পাচ্ছে, অর্থাৎ একদম নেপাল থেকে, মানে এটা তারা বলছে যে এটা যেন একটা নেটওয়ার্ক, নেপাল, বাংলা, বিহার, উত্তরপ্রদেশ, আর তার জন্যই উত্তরপ্রদেশ এটিএস তদন্ত করছে।
আর এবার যে বক্তব্য আপনাদের শোনাবো, ইডির অভিযান আর এই অভিযানে তৃণমূলকে তোপ আখরুজ্জামানে, তার পাশাপাশি অগ্নিমিত্রা পালের নিশানায় খারেজি মাদ্রাসা। আজকে আমাদের তো এই কারণে তো মুখ পুড়েছে। বিধাননগর সাইবার ক্রাইম থানায় আমরা লিখিত কমপ্লেন করে বলেছি তৃণমূলের টাকার উৎস কোথা থেকে এলো, এত টাকা কোথায় এলো, উৎস কি এবং কোথায় খরচ হচ্ছে জানা দরকার। ইডি ইনকোয়ারি করছে, অনেক তথ্য বেরিয়ে এসছে এবং যাদের চোর বলে স্বীকৃত হচ্ছে তারা বলছে আমাদের ক্যামাকি স্ট্রিটে আমাদের যা দিতে হতো এটার জন্যই আমাদের করতে হতো। তো ওই গাজী দেখবেন ক্যামাকি স্ট্রিটে তার কি যোগাযোগ আছে, সেহেতু তাদের ক্যামাকি স্ট্রিটে খুশি করতে গিয়ে কি করছে না করছে, যদি দেশের স্বার্থকে বিঘ্নিত করে টেরিজমের সাথে যুক্ত থাকে কঠোর থেকে কঠোরতম সাজা হওয়া উচিত। এখানে কোনো রকম কম্প্রোমাইজ করা উচিত নয় বলে আমি মনে করি। প্রশাসন এই জায়গায় আরো কঠোর থেকে কঠোর এবং এর শিকড় থেকে উপরে ফেলে দেওয়া উচিত। আমাদের কাছে যা খবর যে এই সমস্ত খারিজি মাদ্রাসাতে ভারত বিরোধী শিক্ষা দেওয়া হয়। জানেন তো আপনারা, জানেন না তা তো নয়। অ্যান্টি ভারত, অ্যান্টি ইন্ডিয়া শিক্ষা, ব্রেন ওয়াশ করা, এবং শুধু তাই নয়, এই শাহাদ আলীর মতো টেররিস্ট যে 3 জায়গায় ভোট দিয়েছে তাকে তো ওখান থেকে ধরা হয়েছিল। নজরে রোহিঙ্গা বাংলাদেশি চক্র, সক্রিয় ইডি, দেশের 13 জায়গায় তল্লাশি, আর তার মধ্যে বাংলার 4 জেলায় 5 জায়গায় তল্লাশি। বাংলায় তল্লাশিতে উদ্ধার 40 লক্ষ টাকা, সেই সঙ্গে 180 গ্রাম সোনা, একই সঙ্গে গুরুত্বপূর্ণ নথি, ডিজিটাল ডিভাইস ও ব্যাংকের বিভিন্ন ডকুমেন্ট বাজেয়াপ্ত হয়েছে। এয়ারপোর্ট থেকে জোর করে মসজিদ সরানো যাবে না, পথে নামবে 1 কোটি মুসলিম, হুঙ্কার সিদ্দিকুল্লাহ চৌধুরীর। প্রেসার ক্রিয়েট করে মসজিদ নেবেন না। দুটো পয়েন্ট, একটা হলো আলোচনা, আর একটা হলো সারা পৃথিবীর ইসলামী শিক্ষার সূতিকাগার দারুল উলুম দেওবন্দ 150 বছর, তাদের কাছে চিঠি লিখুন, 1, 2, 3, 4 প্রবলেম বলুন, আমি যাব, বলবো। মসজিদ নেবে এয়ারপোর্ট আর আমরা বলবো নিয়ে নেন, নেভা। নিজের হাতে মসজিদ আমরা দেব না। 17 জুলাই শুক্রবার দিন 1 কোটি মুমিন মুসলমান বাংলায় শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করবেন। এছাড়া গণতন্ত্র, ধর্মনিরপেক্ষ বন্ধুদের বলবো আমাদের আবেদনে আপনারা সামিল হবেন, দোয়া আশীর্বাদ দেবেন। উন্নয়নের কাজে মন্দির মসজিদ বাধা হবে না, বার্তা বিজেপি রাজ্য সভাপতির। মাদ্রাসা ফুললি লিগাল, ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল 25, অল আর প্রোটেক্টেড। আমার বক্তব্য কোন মাদ্রাসার কাছে যাই না, আমি 1150 মাদ্রাসা বোর্ডের সভাপতি। মাদ্রাসাকে দোষ দিচ্ছেন কেন? মাদ্রাসার শব্দটা ব্যবহার করছে, বলুন না শিক্ষা প্রতিষ্ঠান। বেআইনিটা কি, তার ডেফিনেশন সরকার বলছে না। কি বলছে? বেআইনি। কোরআন মজিদ পড়া বেআইনি, নামাজ। এক কোটি মানুষ নিয়ে 7 নম্বর গেটে তিনি মসজিদ নিয়ে করবেন। শুভেন্দু অধিকারী ব্যবস্থা নেবেন। উন্নয়নের কাজে মন্দির হোক কিংবা মসজিদ হোক সেটাকে রেখে দেওয়া যাবে না। যদি এয়ারপোর্টের ভিতরে ওটা কোনো মসজিদ না হয়ে যদি হনুমানজির মন্দির হতো তাহলে আজকে সরকার যা করছে সেটাই করা হতো। আর ভগবান আল্লাহ এরা তো সর্বত্র বিরাজমান, গিয়েই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তো হাত তুললেই হয়। এটা মনে রাখবেন যেই যা করছেন, যে এখন আর বাবরের সরকার নেই, বিজেপির সরকার। আর অগ্নিমিত্রা পল তিনি কি বার্তা দিলেন? তিনি বলছেন মানুষের উন্নয়ন হলে মুসলমানদেরও উন্নয়ন হবে।
সিদ্দিকুল্লাহ চৌধুরী মহাশয় চিরকাল তো মুসলমানদের প্রতিশ্রুতি দিয়ে সেটাকে ভঙ্গ করে তাদেরকে ইনস্টিগেট করার চেষ্টা করেছেন। পশ্চিমবঙ্গটাকে তো পিছিয়ে দিয়েছেন 50টা বছর। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের উপকার হবে যদি এয়ারপোর্টটাকে বাড়ানো হয়। এয়ারপোর্টটা বাড়ানো যাচ্ছে না কারণ ওই মসজিদটা রয়েছে বলে। আর এয়ারপোর্টে যদি উন্নয়ন হয়, মানুষের যদি উন্নয়ন হয়, তার মধ্যে মুসলিমদেরও উন্নয়ন হবে, শুধু তো হিন্দুদের হবে না। সুতরাং প্রত্যেক সময় মানুষকে তাতিয়ে ভুল বুঝিয়ে ধর্মকে নিয়ে রাজনীতি করা বন্ধ করুন। আপনাদের তো মানে দূরে সরিয়ে দিয়েছে মানুষ, তারপরেও সিদ্দিকুল্লাহ বাবু আপনার শিক্ষা হচ্ছে না। এয়ারপোর্টের 7 নম্বর গেট চত্বরে 163 ধারা জারি, রানওয়ে সম্প্রসারণে মসজিদ সরানোর পরিকল্পনা। আজ প্রতিবাদ কর্মসূচির ডাক সিদ্দিকুল্লাহ চৌধুরীর। কোনো জমায়েত করা যাবে না, নির্দেশ বিধাননগর পুলিশের। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক পুলিশ প্রশাসন। টহলদারিতে 100 কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, এলাকায় রাজ্য পুলিশের 200 ফোর্স মোতায়েন।